বাড়ির ছোট্ট পুচকু মেয়েটা সারাক্ষণ মাতিয়ে রাখে পুরো বাড়ি। যদিও তার কথাগুলো স্পষ্ট নয়, গুটি গুটি পায়ে সে বিচরণ করে পুরো বাড়ি। মা, বাবা, দাদা, দাদু, চাচ্চু, ফিপি সবার চোখের মণি। আলুথালু হয়ে হাঁটার সময় হোঁচট খেয়ে একবার পড়ে যায়, আবার উঠে বসে। কেউ দৌড়ে না এলে অনেকক্ষণ চুপটি মেরে বসে থাকে। যখন দেখল কেউ একদমই এগিয়ে আসছে তখন সজোরে কান্না করে দেয়। নানান রকম খেলনাপাতি, পুতুল, গাড়ি, ঘোড়ার মাঝখানে বসে সে খেলা করে। রিক তার মেয়েকে সবকিছুর মাঝখান থেকে উঠিয়ে কোলে নিয়ে আদর করে। অফিসে যাওয়ার আগে মেয়ের সাথে তার সময় কাটানো লাগে। মেয়েও কম নয়, বাবার গলা জড়িয়ে ধরে থাকে, বাবাকে আদর করে দেয়। তখন মুনা ডাকলে ও আসে না। যখন কেউ পারে না রিকের কোল থেকে নিতে, এই কঠিন কাজটি চট করে সহজভাবে করে ফেলে ঈশা। হাত বাড়িয়ে ডাকার সাথে সাথে পরি কোলে ঝাঁপ দেয় ঈশার। এ ছোট্ট মেয়েটি একটু বেশিই বোধহয় ভালোবাসে ঈশাকে। যতক্ষণ কোলে থাকবে ততক্ষণ ঈশার গালের সাথে গাল লাগিয়ে রাখবে, সারা মুখে লালা লাগিয়ে দেবে। ঈশা ছোট ছোট ঠোঁটগুলোর স্পর্শ পেয়ে হেসে কুটি কুটি হয়। এ ছোট্ট মেয়েটি দিনশেষে মন ভালো করার একমাত্র কারণ। দিনশেষে এই মেয়েটির আদুরে মুখটা দেখে ঈশার সব কষ্ট ধুয়ে মুছে যায়। রিপ এসেই কোল থেকে নিয়ে নিল পরীকে। ঈশা অবাক হল, রিপকে জিজ্ঞেস করল, তুমি ওকে নিয়ে নিলে কেন রিপুদা? রিপ উত্তর দিল না, সে এই মেয়েটির প্রশ্নের উত্তর দিতে জরুরি বলে মনে করছে না। ঈশা রিপের পিছু পিছু বাড়ি থেকে বের হয়, বলে, তুমি কি আমার উপর রেগে আছো রিপুদা? রিপ পরীকে নিয়ে ব্যস্ত থাকে, শোনে ও যেন শোনে না। ঈশা এবার সামনে গিয়ে দাঁড়ায়, কোমরে হাত দিয়ে ফুঁসে উঠে বলে, রিপুদা তুমি কিছু বলবে? রিপ পরীর সাথে কথা বলে। পরী খিলখিল করে হাসে। ঈশাকে দেখে তার হাসির আওয়াজ বেড়ে যায়। ঈশার রাগ হয়, সে রেগে বলে, রিপুদা, আমি তাহলে চলে যাচ্ছি। রিপ দায়সারাভাবে বলে, যাহ। ঈশা চলে যেতে গিয়েও থেমে যায়। কাঁদো কাঁদো কণ্ঠে বলে, চলে যেতে বলছো? তুমি কেন রেগে আছো বলো তো? আমি কি কোনো দোষ করেছি? রিপের মেজাজ এবার বিগড়ে গেল। বলল, যে তার কোনো কিছুই আমার সাথে শেয়ার করে না, তার সাথে আমার কোনো কথা নেই। এখন যা, ভালো লাগছে না। ঈশার মুখ কালো হয়ে যায়, বলে, কি শেয়ার করিনি? রিপের মেজাজ চটে যায়, বলে, আমি সেই রাস্তা দিয়ে না গেলে তো তোকে পড়ে থাকা অবস্থায় দেখতেই পেতাম না। কি হয়েছিল তোর সে সময়? ঈশা মাথা নিচু করে রাখে। পরী চেঁচিয়ে কেঁদে উঠে। ঈশা পরীর মুখের দিকে তাকিয়ে বলে, কিছুই হয়নি, ওই জ্বরের ঘোরে মাথা ঘুরে গিয়েছিল তাই। রিপ শক্ত দৃষ্টিতে ঈশার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর পরীকে শান্ত করতে করতে চলে যায়। ঈশা ঠাই দাঁড়িয়ে থাকে, মিথ্যে বলতে বলতে আর কত মিথ্যের ঝুড়ি সাজাবে সে। তার খুব আপন মানুষ রিপুদাকেও তার মিথ্যে শোনাতে হল। এভাবে আর কতদিন চলবে? কবে সে মুক্তি পাবে? মেয়েটির ফোন ধরতে দেরি হল। সে হয়তো ঘুমিয়ে পড়েছে, কিন্তু ছেলেটি তা বুঝতে চাইল না। এই অবেলায় কেন ঘুমোতে হবে? আর ঘুমোবে যখন ঘুমোক, তার উপর অভিযোগ আনবে কেন? কেঁদে কেটে বুক ভাসাবে কেন? সে কি সারাদিন বসে থাকে? ইন্ডিয়া থেকে ফেরার পর সে ফ্যামিলির সাথে একদিনও ভালো করে সময় কাটাতে পারেনি। ডিউটির কারণে প্রচুর ব্যস্ত সময় কাটছে। মেয়েটি যখন ফোন ধরল না, ছেলেটি বিরক্ত হল। সোজাসুজি ফোন দিল মেয়েটির বাবা আফাজ আহমেদকে। আফাজ আহমেদ টিভির নিউজ দেখছেন। রিমোট হাতে নিয়ে চ্যানেল পাল্টিয়ে আয়েশ করে বসলেন। হঠাৎ ফোনকলের আওয়াজে পাঞ্জাবির পকেটে থাকা ফোন বের করে, আদি নামটি দেখেই অবাক হলেও দেখালেন না। ফোন কানে দিয়ে মজা করে বললেন, জামাই বাবাজি প্রেমিকা ছেড়ে প্রেমিকার বাবার সাথে প্রেম করার শখ জেগেছে? বিক্ষিপ্ত মেজাজের আদি হঠাৎ এমন মশকরা শুনে হেসে ফেলল। কানের নিচে ফোন চাপা দিয়ে হাতের ঘড়ি খুলতে খুলতে বলল, মানে আঙ্কেল, ওকে ফোনে পাচ্ছি না। ব্যস্ততার কারণে আজ আমার ফোন দেওয়া হয়ে ওঠেনি। যখনই দিতে গেলাম আপনার মেয়ে ফোন তুলছেই না। যদি একটু গিয়ে বলেন। আফাজ আহমেদ আদির কথায় হেসে ফেললেন, বললেন, মেয়েটি ডাক্তারটাকে বড্ড জ্বালাচ্ছে তাই না? আদি আবার নিঃশব্দে হাসল। আফাজ আহমেদের কথায় সম্মতি জানাল, একদম ঠিক বলেছেন আঙ্কেল। আফাজ আহমেদ আইমিকে ডেকে দিল। হেসে বলল, আপনার হবু বর তার হবু বউকে না পেয়ে টেনশনে পড়ে গিয়েছে। শেষমেশ শ্বশুরমশাইকে কল দিয়েছে। ঘুম ঘুম জড়ানো কণ্ঠে আইমি বাবাকে জানাল, আমি দিচ্ছি ফোন, তুমি তোমার ফোন রেখে দাও। আফাজ আহমেদ চলে গেল। ব্যালকনির পাশে এসে দাঁড়ালো আইমি। ওপাশের ছেলেটি কল ধরার সাথে সাথে বলল,
এত আর্লি ঘুম কেন ইমি? আইমির সোজা জবাব, রাত জেগে প্রেম করব বলে তাড়াতাড়ি ঘুমিয়ে নিচ্ছিলাম। টায়ার্ড থাকলে প্রেমালাপ কি জমবে? আদির এতক্ষণ চেপে রাখা রাগ আর দেখানো হল না। বলল, আচ্ছা, আপনি তো ঘুমিয়ে নিয়েছেন। আমার ঘুমোনোর ব্যাপারটা? আমার ঘুমোনো লাগবে না। আইমির খারাপ লাগল। বলল, তুমি টায়ার্ড ফিল করলে রেখে দিই, পরে কথা বলে নেব আমরা। আদি না করে উঠল। বলল, আজ সারারাত গল্প করব, ফ্রেশ হতে হতে গল্প করব, খেতে খেতে গল্প করব, ঘুমোতে ঘুমোতে গল্প করব। আইমি হেসে উঠল। বলল, ডক্টর আদি চৌধুরী আজকাল একটু বেশিই কথা বলছে মনে হচ্ছে। আদি হেসে বিছানায় আধশোয়া হয়ে বলল, প্রেমিকার জন্য কথা তো বলতেই হবে। এবার বলুন মিসেস আদি চৌধুরী, গল্প কি আজ জমবে, নাকি আপনি নিজেই টায়ার্ড? আইমি অবাক হল, পরক্ষণে হেসে ফেলল। বলল, ডিরেক্ট মিসেস, বাহ, গুড ইমপ্রুভ মি আদি। এবার বলুন গল্পের শুরুটা ঠিক কোথা থেকে হবে? গল্পের বিষয়বস্তু ঠিক কি? গল্পের হিরোকে, হিরোইনকে, গল্পটির নাম কি হবে? আদি এবার ঠোঁট চেপে হাসল, দাঁড়িয়ে পড়ল, হেঁটে বারান্দায় চলে আসল। এদিক ওদিক হেঁটে অনেকক্ষণ পর একটি লোহার চেয়ার টেনে এনে বসল। বলল, গল্পটির নাম আদির স্মৃতিলোপের পরের কাহিনী। গল্পটিতে হিরোইন নেই, শুধু হিরো আছে, তাও আদি নিজেই। ভিলেন আছে, তবে তা হচ্ছে 4.5 বছর আগের একটি রাতের সেই ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট। এবার গল্পটি শুরু করা যাক ইমি। আজ কোনো অজুহাত শুনতে চাই না ইমি, রিকোয়েস্ট প্লিজ। আইমি ভড়কে গেল। আজিজ আঙ্কেলের বলা কথাগুলো কানে ভেসে আসল। আজিজ আঙ্কেলকে দেওয়া কথার গাফিলতি সে কি করে করবে? যেখানে ক্ষতিটা তারও। এসব বলে তো কোনো লাভ নেই। আদির তো কোনো কিছুই মনে পড়বে না। শুধু শুধু আদির টেনশন বাড়িয়ে কি লাভ? আইমি কথা ঘুরাল। বলল, তুমি একজন ডক্টর আদি, আমি চাই তোমার রোগ তুমি নিজেই খুঁজে বের করো। গল্পটির শুরু শেষ আমি কিচ্ছু জানি না, খুব কম জানি আমি। তোমাকে কি বলবো আদি? আদির মন খারাপ হয়ে গেল। বলল, তুমি আমায় বলতে চাইছো না ইমি? তুমি ছাড়া কে বলবে আমায়? আইমি আশ্বস্ত করে বলল, আচ্ছা ঠিক আছে, মন খারাপ করো না, যতটুকু জানি ততটুকুই বলি তাহলে। আদি খুশি হল, বলল, থ্যাঙ্কস ইমি। আইমি হেসে বলল, গল্পটার শুরু তোমার অ্যাক্সিডেন্ট দিয়ে। তারপর? আদি জানতে চাইল। মাঝখানে তোমার স্মৃতি ছিল না, কাউকেই চিনলে না তুমি, আঙ্কেল আন্টিকেও না, আমাকেও না। পাগলের মতো মিসবিহেভ করতে, জিনিস ভাঙচুর করতে। তোমাকে মানসিক হাসপাতালে রাখেনি আঙ্কেল, আদরের ছেলে, বাসাতেই রেখেছিল। ডক্টর এসে দেখে যেত। শেষমেশ যখন তুমি খানিকটা সুস্থ হলে তখন তোমাকে ডক্টর মেহতার কাছে নিয়ে গেলেন। তার 6 মাসের পর থেকে ধীরে ধীরে তুমি স্বাভাবিক হলে, নতুন করে সবাইকে চিনলে, আমাকে চিনলে। তারপর তোমাকে সবকিছু মনে করিয়ে দেওয়ার দায়িত্ব আমি নিলাম। যখন তুমি পুরোপুরি সুস্থ হলে আমার আর কিছু মনে করিয়ে দেওয়া লাগলো না। গল্পটা এখানেই সমাপ্তি বলা যায়। আদি পুরোটা সময় অবাক হয়ে শুনল আইমির কথা। বলল, ডক্টর মেহতার কথা তুমি বলেছিলে তাই না আইমি? আইমি চুপ থাকে। বলে, তোমার বিপদের সময় আমি তোমার পাশে থেকেছি এটুকুই, আর কিছু না। আমি তো সব সময় তোমার পাশে থাকতে চেয়েছি আদি। চায়। আদি আওয়াজ করে নিঃশ্বাস ফেলল। কপালের একপাশে আঙুল বুলিয়ে বলল, আমিও। ইমি তুমি জানো আমি সত্যি লাকি যে তোমার মতো একজনকে পেয়েছি, যে আমার খারাপ সময়েও আমার পাশে ছিল। এগেইন থ্যাঙ্কস ইমি। আইমির একটু খারাপ লাগল। বলল, থ্যাঙ্কস কেন আদি? আমাদের সম্পর্কটা কি আদৌ থ্যাঙ্কস দেওয়া নেওয়ার? আদি তার ভুল বুঝতে পারল। সাথে সাথে বলল, সরি ইমি, আর বলবো না। আইমি এবার গলার স্বর খানিকটা উঁচু করে বলে, আবার ও সরি? আদি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। সামান্য মজার সুরে বলে, কি বললে খুশি হবে? আইমি এমন প্রশ্ন শুনে হকচকিয়ে যায়। পরমুহূর্তেই কিঞ্চিত দুষ্টুমির সুরে বলে, আদির কাছ থেকে ইনি আর কি শুনতে চাইবে? আদি কপালের একপাশে আবার ও আঙুল বুলায়। হেসে বলে, ইনি সামনাসামনি বলি? আইমি হাসে। বলে, এই আদি তুমি কি লজ্জা পাচ্ছ? আদি নিঃশব্দে হেসে মাথা চুলকায়। এদিক ওদিক হাঁটতে হাঁটতে বলে, লজ্জা? আদি চৌধুরী, ইম্পসিবল। আইমি বলে, ফোনে বলতে এত লজ্জা? আবার সামনাসামনি? সামনাসামনি নয়, তোমার কানে কানে বলবো। তোমার চোখের দিকে তাকিয়ে আমি বলতে পারি না ইমি। আইমি ধমক দিয়ে বলে, উহুম, চোখের দিকে তাকিয়ে বলতে হবে, না হলে অ্যাকসেপ্ট হবে না ডক্টর আদি চৌধুরী।
আদি কথা বলতে বলতে রুমে ঢুকে পড়ে বলে, অ্যাকসেপ্ট না হলো কি ক্যান্সেল হওয়ার সম্ভাবনা আছে? আইমি রেগে যায়, ফুঁসে উঠে বলে, আদি এভাবে বললে মেরে ফেলব তোমায়। আদি মজার সুরে বলে, তোমাকে ও মরতে হবে তাহলে, কারণ যেখানে আদি সেখানে ইমি। আইমি ও আদির তালে সুর মিলিয়ে বলে, আদি যেখানে আইমি সেখানে হোক জীবনে নয়তো মরণে। আদি হাসে আবার ও নিঃশব্দে, কোনো এক প্রগাঢ় অনুভূতিদের আহ্বানে চুপ হয়ে থাকে দুজন। ফোন রাখার আগেই ওপাশ থেকে ডেকে উঠে আইমি। আদি, ফোনের ওপাশ থেকে উচ্চারণ আসে, বলো। আইমি এক নিঃশ্বাসে বলে দেয়, ডি আমো। আদি এবার আওয়াজ করে হাসে, আইমির সাথে তাল মিলিয়ে হেসে সেও আওড়ায়, আমো। আইমি সাথে সাথে ফোন রেখে দেয়, ব্যঙ্গ করে বলল, এদিকে বলল ফোনে বলবে না, আবার বলে দিল, দুমুখ অসভ্য কোথাকার। মাঝরাতে কারো কান্নার আওয়াজ ভেসে আসল। ঈশার ঘুম ছুটে গেল, সে ধরফর করে উঠে বসল, কাপা কাপা হাতে জগ থেকে ঢেলে পানি খেল। কে কান্না করছে ভাবতেই কানে এসে আবার বাজল সেই কান্নার শব্দ। সেই নিশ্চিত হয়ে গেল কান্নার শব্দটি পরীর। এত রাতে সে কাঁদছে কেন? দরজা খুলে বের হয় সে রুম থেকে, বারান্দায় কিছুক্ষণ হাঁটাহাঁটি করে, ধীরে ধীরে তার মাথার যন্ত্রণা শুরু হয়। সে মাথার একপাশে ওড়না দিয়ে চেপে ধরে, তারপরে ও হাঁটতে থাকে। মাথার ব্যথা একপাশ ছেড়ে অন্য পাশে চলে যায়। এবার সে আবার ওড়না দিয়ে সেই পাশ চেপে ধরে, হাতের মুঠো বারবার খুলে আর বন্ধ করে। আচমকা সে খেয়াল করল, কান্নার আওয়াজটির কারণেই তার মাথা ব্যথা আরও বেড়ে যাচ্ছে। অসহ্য, এই মেয়েটি এভাবে কাঁদছে কেন? তার মা বাবা কোথায়? রিক বের হয়ে এল মেয়েকে কোলে নিয়ে। শান্ত হতে বলতে বলতে এদিক ওদিক হাঁটাহাঁটি করে। ঈশাকে দেখতেই সামান্য বিস্মিত হয় সে, বলে, এখনো ঘুমোসনি? ঈশা আমতা আমতা করে বলে, মাথা ব্যথা করছে, ঘুম আসছিল না তাই হাঁটাহাঁটি করছিলাম। রিক তার কথা পুরোপুরি শুনল কি না কে জানে। পরি সামান্য শান্ত হতেই আবার ঘরে ঢুকে পড়ল। ফিডার হাতে তার পেছনে পেছনে ঘোরাঘুরি করছে মুনা। মেয়েকে নিয়ে বড্ড চিন্তিত মা বাবা দুজন। পরি তো সারাদিন খুব শান্ত ছিল, খেলাধুলাও করেছে। হঠাৎ কি হলো তার? একটু শান্ত হতেই রিক আর মুনার কলিজায় যেন পানি পড়ল। দুজনই ফিসফিস আওয়াজ করে মেয়েকে ঘুম পাড়াতে ব্যস্ত। ঢুলুঢুলু চোখে ঘুম থেকে উঠে আসল রিক। রিকের ঘরে ঢুকে পড়ার আগেই আনমনা হয়ে এদিক ওদিক হাঁটতে থাকা ঈশাকে দেখেই তার ভ্রুকুঞ্চন হয়। এগিয়ে এসে বলে, কি হয়েছে রে ইস্যু? পরিমা কাঁদছে কেন? ঈশা হঠাৎ এমন প্রশ্নে চমকায়, বলে, কি জানি, ঘুম থেকে উঠেছে তাই বোধ হয়। রিপ অন্য কিছু না বলে চলে যাওয়ার জন্য পা বাড়ানোর আগমুহূর্তে আবার ও পিছু ফিরল। বলল, তুই এখনো ঘুমোসনি? ঈশা তারপর ও এদিক ওদিক হাঁটা বন্ধ করল না। হাঁটতে হাঁটতে বলল, ঘুম আসছিল না তাই। তুমি যাও, ঘুমিয়ে পড়ো। রিপ দাঁড়ালো না। রিকের ঘরে উকি দিয়ে চোখ বন্ধ করে ঘুমন্ত পরীকে দেখে আবার নিজের রুমের দিকে পা বাড়াল সে। ঈশা টের পেল তার মাথার ব্যথা ধীরে ধীরে কমছে। সে একটু স্বস্তি পেল। ঘরে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়ল তাড়াতাড়ি। চোখ বুঝতেই ঘুমের দেশে তলিয়ে গেল। ঘুমের দেশে গিয়ে ও বোধ হয় শান্তি নেই। ঘণ্টাখানেকের মধ্যে ঘুমের ঘোরে সে দেখতে পেল অগ্নিবর্ণ ধারণ করা দুটো চোখ। ঈশা ঘুমের ঘোরে উ শব্দ করল। মনে হচ্ছে ওই চোখ দুটোর রাত তাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। এভাবে যেতে যেতে তার ঘুম কিছুক্ষণ পর আবার ছুটে যায়। হুড়মুড় করে উঠে বসতেই বুঝতে পারল তার পুরো শরীর ঘেমে একাকার। যদিও মাথার উপর পাখা ঘুরছে অবিরত। সে নিজের চুলের মুঠো শক্ত করে ধরে বসে রইল। টের পেল দুই নয়ন ভিজে উঠেছে তার, সাথে দুই গালও। সে দেখল বিছানার একপাশে পড়ে আছে একটি টেডিবিয়ার আর একটি সাদা পাঞ্জাবি। এই দুই জিনিস এখন তার জীবনের সবচাইতে বড় আতঙ্ক। সে না পারছে এদের ছেড়ে বাঁচতে, না পারছে এদের নিয়ে বাঁচতে। কবে সে শান্তিতে একটু নিঃশ্বাস নিতে পারবে? ঈশা শান্ত হয়ে বসে রইল কিছুক্ষণ। আচমকা সে হাওয়ায় প্রশ্ন ছুড়ে, আপনি এসেছেন ডক্টর? আপনি সুস্থ হয়ে গিয়েছেন? একদম পুরোপুরি সুস্থ? মিষ্টিকে কি একটিবার ভুলেও মনে পড়ে না। খানিকক্ষণ পর তার মাথাচাড়া দিয়ে উঠে। একে একে মনে পড়ে যায় ওই পাষণ্ড মানুষগুলোকে দেওয়া কথা। সে কেন ভুলে যাচ্ছে বারবার ওই অবাঞ্ছিত শর্তের কথা? মাথা ছেড়ে দিয়ে সে চোখ দুটো চেপে জমানো জল ছেড়ে দেয়। ফুপিয়ে উঠে বলে, আমি ডাকলে ও আপনি আসবেন না ডক্টর। আমি পাগল তাই এত কিছুর পরেও আপনাকে চেয়ে বসি। কিন্তু আপনি আসবেন না। কষ্ট হলে ও আসবেন না। ফিরে তাকাবেন না। আপনি ফিরে তাকানো মানে আমার জীবনের সবচাইতে বড় সর্বনাশ হওয়া।
আমি এটুকু আঁকড়ে ধরে বাঁচতে চাই। আপনি ফিরে তাকালে আমি আমার শেষ সম্বলটুকু হারিয়ে ফেলব। তাই আমার কাছে ফিরবেন না, আমার কাছে আসবেন না, কখনো আসবেন না ডক্টর। আমি হাজারবার ডাকলেও আসবেন না। কানের নিচে ফোন, কাঁধ আর কান দিয়ে একপাশে চেপে ধরেছে আদি। ইন্ডিয়া থেকে ফেরার পর তার ব্যাগপত্র কিছুই গোছানো হয়নি। একে একে সব কাপড়চোপড় বের করে সে ড্রবে রাখছে। বেশ অনেকক্ষণ পর সে কথা বলা শেষ করে ফোনটা নামিয়ে রাখল। তারপর পরই অন্য ফোন কলেল কানে দেওয়ার সাথে সাথে ওপাশের মেয়েটি বলল, আদি কাল বৃষ্টি হলে খুব ভালো হয়। দুজন একসাথে অনেকগুলো দিন বৃষ্টিবিলাস করব। ভালো হবে না? আদি নিশ্চুপ হাসল, বলল, দারুণ আইডিয়া ইমি। তোমাকে এত বুদ্ধি দেয় কে? ওপাশের মেয়েটি হাসল, বলল, বুদ্ধি দেওয়া লাগে না মিস্টার, আপনা আপনি মাথায় চলে আসে, অটোমেটিক। আচ্ছা রাখি, এটাই জানানোর ছিল। তোমার ঘুমে ডিস্টার্ব করলাম, গুড নাইট। আদি ফোন রেখে দিল, ব্যস্ত হয়ে কাপড়চোপড় বের করল। কয়েকটা সাদা পাঞ্জাবি বেরোলো ছোট্ট ব্যাগটা থেকে। পাঞ্জাবিগুলো অনেক পুরনো হবে বুঝাই যাচ্ছে, কিন্তু সাদা ধবধবে এমন পাঞ্জাবি এই ব্যাগটাতে কি করে এল? ব্যাগটা কার? এসব পাঞ্জাবিই বা কার? সবগুলো পাঞ্জাবি হাতে নিয়ে সে দৌড়ে যায় মা বাবার রুমে। দরজায় ঠোকা দিয়ে বলে, গল্প হচ্ছে মিস এন্ড মিসেস চৌধুরী। আলিয়া আর আজিজ চৌধুরী কথা বলতে বলতে থেমে গেলেন। ছেলের মুখে এমন সম্বোধন দেখে উচ্চস্বরে হেসে ফেললেন। বললেন, আদি কাম কাম ব্যাটা। এনি প্রবলেম? আদি বিছানায় পাঞ্জাবিগুলো ছুঁড়ে মেরে আয়েশ করে বিছানায় বসে বলে, এসব কার পাঞ্জাবি মা? আমার ব্যাগে কি করে এল? আজিজ চৌধুরী অবাক হয়ে বললেন, কোন ব্যাগ? ওই যে মাঝারি সাইজের কালো ব্যাগটা। ব্যাগটার উপর ধুলোবালি পড়েছে, তাই ভাবলাম কাপড়চোপড় সব বের করে ফেলি। গিয়ে দেখলাম এসব। আজিজ চৌধুরী হাসলেন, বললেন, তুমি যখন অসুস্থ ছিলে তখন এসব পরতে বেশি ভালোবাসতে। সাদা পাঞ্জাবি মোট 10-12টা ছিল তোমার। এগুলো এখন আমাকে দিয়ে দাও, আমি অন্য কোথাও ফেলে দেব, নয়তো কাউকে। আজিজ চৌধুরীর কথার মাঝে আদি হেসে উঠল। পাঞ্জাবিগুলো হাতে নিয়ে দেখতে দেখতে বলে, আমি পরতাম এসব? বিশ্বাস হচ্ছে না ঠিক। আচ্ছা আমাকে তখন উইয়ার্ড লাগতো না? আইনি দেখে হাসত না? আলিয়া হেসে বলে, হাসবে কেন? উইয়ার্ড লাগতো না, বরঞ্চ সুন্দর লাগত। আদি দুষ্টুমির সুরে বলে, আচ্ছা থাকুক আমার কাছে স্মৃতি হিসেবে। বিরল ঘটনা হয়ে থাকবে আমার লাইফে এই স্মৃতিলোক। গুড নাইট মা। গুড নাইট বাবা। আলিয়া আর আজিজ হেসে ছেলেকেও গুড নাইট জানায়। আদি রুমে চলে আসে, পাঞ্জাবিগুলো এক জায়গায় রেখে দেয়। ফ্রেশ হয়ে এসে ব্যাগটা অন্য জায়গায় রাখতে গিয়ে খেয়াল হয় ভেতরে আরও ভারী কিছু আছে। হাত দিয়ে টেনে বের করতেই তার চোখের সামনে মেলে পড়ে লাল টকটকে বেনারসি। একটা ছেলের ব্যাগে এমন শাড়ি কেন থাকবে? দেখে মনে হচ্ছে বিয়ের শাড়ি। বেশ ভারী শাড়িটা। সে মা বাবার কাছে ছুটতে চাইল, কিন্তু তারা ঘুমিয়ে পড়েছে ভেবে আর এগোল না। আইমিকে কয়েকবার ফোন দিল, সেও বোধহয় ঘুমিয়ে পড়েছে, তাই সে আর কল তুলল না। আদির কপালে চিন্তার ভাঁজ পড়ল। শাড়িটা থেকে অদ্ভুতভাবে ভেসে আসছে একটি মিষ্টি ঘ্রাণ, যা নাসারন্ধ্র ভেদ করে একেবারে কলিজায় গিয়ে পোঁচ মারল। তার বুকের বাপাশে চিনচিন ব্যথা লাগল, অসহ্য রকম ব্যথা। নিমেষেই আবার চলে গেল। এমন অদ্ভুত ব্যাপার স্যাপার ঘটছে, চিন্তায় এমনটা হওয়ার কথা। সে অন্য কোনো কিছু ভাবতে পারল না। মাথায় এলো শুধু ঘুমোতে হবে এখন, না হলে মাথা ব্যথা বাড়বে। রাত কম নয়। বিছানায় ধপ করে শুয়ে পড়ার পর ডিমলাইটের আলোয় সে দেখতে পেল ঝলমল করা শাড়িটি। নাকে এল সেই ঘ্রাণ, তার চোখ মুখ কুঁচকে এল। উফ, শাড়িটা রেখে দেওয়া হয়নি, সকাল হলেই জেনে নিতে হবে। এটা কি আমি ইমির জন্য কিনেছি? নানারকম প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সে ঘুমিয়ে পড়ল। আজ সে অন্যরকম ভাবে ঘুমল। এদিক ওদিক নড়াচড়া করার দরুন শাড়িটা তার বুকের নিচে চাপা পড়ল। গভীর রাতে আচমকা সেই শাড়িটা সে মেঝেতে ছুঁড়ে বলল, উল্টাপাল্টা আওড়াল, হেইট ইউ ইমি, রিয়েলি হেইট ইউ। ধরফর করে উঠতেই নিজেকে এভাবে এলোমেলো ঘুমোতে দেখে নিজেরই রাগ লাগল। এত অগোছালো তো সে না। বিছানা থেকে শাড়ি পরা পুতুলটিকে দূরে ছুঁড়ে ফেলল। শাড়িটিকেও দূরে ছুঁড়ে ফেলল। শাড়িটি গিয়ে পুতুলটির গায়ের উপর পড়ল। ছেলেটি দেখল কি দেখল না কে জানে, পুতুলটির গায়ে শাড়িটিকে অদ্ভুতভাবে মানাল। আকাশে ঘন কালো মেঘ, থেকে থেকে মেঘ ডাকছে গুডুম গুডুম। বিদ্যুৎও চমকাচ্ছে মাঝে মাঝে। ঘোর অন্ধকার, চারপাশটা ভয়ঙ্কর দেখাচ্ছে। এই বৃষ্টিবাদলের দিনে নিস্তার নেই বখাটেদের।
মেয়েটি যখনই ছাতা মাথায় হেঁটে বাসার দিকে এগোচ্ছিল, পড়ল দুজন বখাটের পাল্লায়। মাথার কাপড় আরও টেনে দিল, জামার হাতাও টেনে নামাতে লাগল যেন। বুকের ভেতর ভয়ে ধরফরানি শুরু হল। বাতাসের ঝাপটায় ছাতাটা উড়িয়ে নিয়ে যাওয়ার অবস্থা। সে কাঁপছে ঠকঠক করে। আর কিছু দূর এগুলেই খান বাড়ি। মেয়েটির খেয়াল হলো ব্যাগে তার ফোন বাজছে। মনে হয় রিপুদা। সে কল ধরতে পারল না। বখাটেগুলো কেমন চাহনি নিয়ে এগিয়ে আসছে তার দিকে। তাদের হাত থেকে পালানোর জন্য সে আবার উল্টো দিকে দৌড়ানো শুরু করল। কোথায় যাবে সে নিজেও জানে না। তার আগে নিজেকে এই নরপশুগুলোর হাত থেকে বাঁচাতে হবে। সে পিছু ফিরে একবার দেখল, আর একটুর জন্য বখাটেগুলো তাকে ছুঁতে পারেনি। সর্বশক্তি দিয়ে দৌড়াল সে, কিন্তু অমন বলিষ্ঠ দুজন পুরুষের সাথে কি করে পারবে সে। শেষমেশ ধরা দিতেই হল। তার দুচোখ ফেটে জল বেরোল। সে চিৎকারও করতে পারল না, চিৎকার করে কাঁদতেও পারল না। তার মুখ লেগে গেল কিছু একটার সাথে। সে পুরোপুরি বন্দী হয়ে গেল যেন। তার হাত পা অনড় হয়ে গেল। সে তার পুরো শরীরের ভার ছেড়ে দিল লোকটির গায়ে। ঢলে পড়ল লোকটির উপর। পকেটে থাকা ফোন বেজে উঠল। ছেলেটি দেখল মেসেজ এসেছে। সে পড়ল। তাতে লেখা আছে, বৃষ্টি আমাদের খুব ভালোবাসে। দেখো এই মন কেমনের বৃষ্টি নেমে এল আমাদের দুজনের জন্য। আমাদের বৃষ্টিবিলাসটাই হবে মন কেমন করা, তাই না আদি? ছেলেটি মুচকি হেসে ড্রাইভিংয়ে মনোযোগ দিল। মেয়েটিকে সারপ্রাইজ দেওয়ার জন্য আর রিপ্লাই করল না। কিন্তু ঘটল অঘটন। গাড়ির দিকে পিছু তাকিয়ে তাকিয়ে দৌড়ে আসছে একটি মেয়ে। সে চট করে গাড়ি থামিয়ে রাখল। মেয়েটি কি মেন্টালি সিক? অসহ্য। এভাবে দৌড়ায় কেউ? গাড়ি থেকে নামিয়ে মেয়েটিকে থামাতে চেষ্টা করল সে। পুরোপুরি বিপরীত কিছু ঘটল। সে না পারল মেয়েটাকে বকতে, না পারল নিজে নড়তে। তার মুখ দিয়ে বেরোল না কথা। বুকের এত কাছাকাছি কারো মুখের স্পর্শে সে পুরোপুরি নীরব হয়ে গেল। এই ঠান্ডা বৃষ্টিজলের মাঝে তার বুকের কাছে গরম নিঃশ্বাস অনুভূত হল। কেটে গেল এভাবে বেশ কয়েক মিনিট। সে কিভাবে সম্বোধন করবে বুঝে উঠতে পারল না। মেয়েটিকে হাত দিয়ে ছুবে কিনা সেটাও বুঝে উঠতে পারল না। মেয়েটি এমনভাবে ধরে রয়েছে যেন তার খুব পরিচিত, শান্তির জায়গায় সে মাথা রেখেছে। মেয়েটি বিড়বিড় করে কি যেন বলল। আরও শক্ত করে চেপে ধরায় ছেলেটি দুপা পিছিয়ে গেল। গাড়ির সাথে লেগে গেল। তার হুঁশ ফিরল মেয়েটির ফুপিয়ে কান্নার আওয়াজে। ফুপিয়ে ফুপিয়ে কান্নার তালে সে ঠকঠক করে কাঁপছে। ছেলেটি এখন ও কি বলবে বুঝে উঠতে পারল না। শুধু আওড়াল, ছাড়ুন প্লিজ, আমার অস্বস্তি হচ্ছে। মেয়েটি কর্ণকুহরে গিয়ে আঘাত করল শব্দগুলো, আঘাত করল কথাগুলো, আঘাত করল কথার ছন্দগুলো, আঘাত করল সেই কণ্ঠ, সেই চেনাপরিচিত নিঃশ্বাসের আওয়াজ, সেই চেনাপরিচিত স্পর্শ। সে ভয়ে কেঁপে উঠল। মুখ তুলে তাকাতে ভয় পেল। ছেলেটির বুকে হাত রাখতেই সে যেন এক ঝটকা খেল। এ কি করে হয়? এতটা কাছে সে, এতটা কাছে। যখনই সে মুখ তুলে তাকালো ধীরে ধীরে সে দেখতে পেল তার মুখের উপর জল পড়ছে ছেলেটির মুখ থেকে চুয়ে চুয়ে। কি অপূর্ব সুন্দর দৃশ্য! আর মুহূর্ত, এখানেই কি সবকিছু স্তব্ধ হয়ে যেতে পারে না? এক আকাশ মুগ্ধতা নিয়ে মেয়েটি তাকিয়ে আছে ছেলেটির দিকে। সে যে ছেলেটির হাতের বাঁধনে কখন আটকা পড়েছে বুঝতেই পারল না। বহুদিন পর তার ঠোঁটের কোণায় একটু হাসির দেখা মিলল। বহুদিন পর তার এত কাছাকাছি থাকা ছেলেটা একসময় তার স্বামী ছিল, তার রোগী। যদিও সে ডক্টর নয়, ছেলেটি নিজেই ডক্টর। ছেলেটার মৃদু মৃদু প্রত্যেকটা শ্বাসপ্রশ্বাসের সাথে সে পরিচিত, খুব করে পরিচিত। ছেলেটার স্পর্শ তাকে নতুন করে শিহরণ জাগিয়ে দিচ্ছে। ছেলেটার তাকানো, চাহনিগুলোর মাঝে খুব পরিবর্তন এসেছে। পরিবর্তন এসেছে তার স্পর্শগুলোতেও। আগে তার স্পর্শে মেশানো থাকত নির্ভরশীলতা, হয়তো ভালোবাসাও। কিন্তু এখন তার স্পর্শগুলো একদম অপরিচিত। সে স্পর্শ করেছে খুব অপরিচিত একজনকে। চেনাজানার গণ্ডিটা যদিও খুবই সীমিত, সেহেতু অচেনাই বলা যায়। ছেলেটির মুখ, কপাল, ঠোঁট, গাল, তাকানোর ভঙ্গি একদম আগের মতো। শুধু আজ মেয়েটিই তার কাছে অচেনা, অপরিচিত একজন। ছেলেটি কপালে ভাঁজ ফেলে মেয়েটির দিকে তাকিয়ে রইল নির্নিমেষ। ছেলেটি আগে মেয়েটিকে মিষ্টি করে ডাকত, মিষ্টি। কিন্তু এই মুহূর্ত সে ডাক শোনার কোনো সম্ভাবনা না থাকলেও তার খুব করে ইচ্ছে হলো একটিবার, শুধু একটিবার মিষ্টি ডাকটি শুনতে। কিন্তু তার ভাবনার সুতো ছিঁড়ে দিয়ে ছেলেটি তাকে হাতের বাঁধন থেকে মুক্ত করে দিল। বলল, বৃষ্টির দিনে রাস্তা এভাবে দৌড়াচ্ছিলেন কেন? আজকে যদি গাড়ির নিচে চাপা পড়তেন?
দোষটা আমার হতো। অসহ্য। ছেলেটার কণ্ঠে ঝরে পড়ল বিরক্তি। মেয়েটার খুব ভালো লাগল। খুব ভালো লাগলো ছেলেটার কণ্ঠে বিরক্তি দেখে। খুব ভালো লাগলো ছেলেটির এত বিস্তর পরিবর্তন দেখে। খুব ভালো লাগলো ছেলেটির এমন গম্ভীর রূপ দেখে। সে তো এটাই চেয়েছিল। ছেলেটির মেয়েটির মুখ থেকে কোনো কথা বেরোতে না দেখে দ্বিগুণ বিরক্ত লাগল। এই মেয়েটা এতদিন পর কোথা থেকে উড়ে আসল? তার সাথে সবসময় কেন মন কেমন করা বৃষ্টির সময় দেখা হয়? কেন? মেয়েটির গাল বেয়ে গড়িয়ে পড়া জল বৃষ্টিজলে মিশে একাকার হয়ে গেল। ছেলেটি দেখল না, টেরও পেল না। মেয়েটি ছেড়ে দিল ছেলেটিকে। খুব কষ্ট হলো ছাড়তে। তারপরও ছাড়তে হলো। মেয়েটির উপর বিরক্ত হয়ে গটগট পায়ে হেঁটে গাড়ির কাছে চলে যায় ছেলেটি। মেয়েটিকে একা দাঁড় করিয়ে গাড়ির ড্রাইভিং সিটে বসে পড়ে। মেয়েটির দিকে তাকায় না। গাড়িতে থাকা টিয়ে পাখিটি আচমকা ডানা ঝাপটানো শুরু করে। ডেকে উঠে, মিষ্টি, মিষ্টি। ছেলেটি অবাক হয়। দূরে দাঁড়িয়ে থাকা মেয়েটি হঠাৎ চমকে উঠে। ছেলেটির চোখ আপনা আপনি মেয়েটির দিকে চলে যায়। দুজনই আবার চোখাচোখি হয়। টিয়ে পাখিটি দ্বিগুণ হারে ডানা ঝাপটানো শুরু করে। ছেলেটি ধমক দিয়ে বলে, মিনি স্টপ, স্টপ। কে মিষ্টি? মেয়েটি চোখ মুছে নিচে পড়ে থাকা ব্যক্তি হাতে নিয়ে আবার উল্টো পথে দৌড়াতে থাকে। ছেলেটির দিকে আর পিছু ফিরে তাকায় না। মিনির ডাকও শোনে না। তার ধরা দিলে চলবে না। ছেলেটি অবাক হয়ে বলে, কি আশ্চর্য! আবার দৌড়াচ্ছে। মিনি ডানা ঝাপটানো ধীরে ধীরে বন্ধ করে দেয়। মেয়েটির যাওয়ার দিকে তাকিয়ে সামান্য আওয়াজ করে আবার বলে, মিষ্টি। ছেলেটি মিনির উপর চরম বিরক্ত হয়। বলে, মিনি তোমাকে এসব কে শিখিয়েছে? শুধু আমার নাম ডাকবে। আদি, আদি। শুধু আদি ডাকবে। ওকে। মিনি এবার শেষবার ডানা ঝাপটায়। ডাকে, আদি মিষ্টি, মিষ্টি আদি। আদি এবার গাড়ির স্টিয়ারিংয়ে ঘুষি মারে। গাড়ি স্টার্ট দিয়ে বলে, কে মিষ্টি? কে? মেয়েটি বাসায় পৌঁছাতে না পৌঁছাতেই হামলে পড়ল কারো বুকে। ছেলেটি দু পা পিছিয়ে গেল। হঠাৎ এমন অযাচিত আক্রমণে সে হতবাক। বলল, কি হয়েছে ইস্যু? কাঁদছিস কেন? মেয়েটি কিছুক্ষণ কান্না করে। তারপর মাথা তুলে বলে, রিপুদা আমি দেখেছি। ছেলেটি অবাক হয়ে জানতে চায়, কাকে দেখেছিস? কি দেখেছিস? মেয়েটি এবার আর উত্তর দেয় না। শুধু ছেলেটির বুকে মাথা রেখে কাঁদতে থাকে অবিরত। ছেলেটি কিছুই বুঝে না, বুঝতেও চায় না। মেয়েটির স্পর্শে তার অদ্ভুত ভালোলাগা কাজ করছে। সে ভালোবাসে এই ছিচকাদুনে মেয়েটাকে। বড্ড বেশি ভালোবাসে। খুব শীঘ্রই সে তার ভালোবাসার কথা জানিয়ে দেবে মেয়েটাকে। খুব শীঘ্রই। বারান্দায় হেঁটে আসল ছেলেটি। পরনের ভেজা সাদা শার্টটি এখনও গায়ে আছে। তার পুরো শরীর এখনও ভিজে আছে। আলিয়া এসে তোয়ালে দিয়ে মুছে দিল মাথা, মুখ। ছেলেটি তারপর ও নির্বিকার। তার হোলদোল নেই। শুধু বলল, চেঞ্জ করে নিচ্ছি, তুমি যাও মা। আলিয়া বেগম ছেলের দিকে অন্যরকম দৃষ্টিতে তাকায়। কিন্তু পড়তে পারে না। ছেলেটি বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে বহুদূরে দৃষ্টি স্থাপন করল। এখনও সেই ঝুম বৃষ্টি। বাতাসের সাথে ভেসে আসছে মৃদুমধুর কাঁঠাল চাপার করা গন্ধ। মনপ্রাণ জুড়িয়ে যাচ্ছে সে গন্ধে। কিন্তু এই আনমনা হয়ে দাঁড়িয়ে থাকা ছেলেটির আজ মন ভালো নেই। তার চেঞ্জ করতে কেন জানি ইচ্ছে করছে না। ভালো লাগছে না কিছুই। তার ফোনকল বেজে উঠল। সে ধরল না। প্রায় ৫বার ফোনকলে আসায়। সে ফোন তুলল। ওপাশের মেয়েটি চিন্তিত গলায় বলল, আদি তুমি ঠিক আছো? আসতে দেরি হচ্ছে কেন? ছেলেটি বারান্দার গ্রিলের সাথে হেলান দিয়ে দাঁড়াল। বাঁকা বাঁকা করে পড়া বৃষ্টির ফোঁটার দিকে তাকিয়ে বলল, আমি ঠিক নেই ইমি। বাই দা ওয়ে, আমার কি কোথাও যাওয়ার কথা ছিল?